আসসালামু আলাইকুম এভরিওয়ান, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। আচ্ছা, এই কবিতাটার রাইটার হচ্ছে এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ wrote this poem between November 1797 মানে 1797 and March 1798। স্যামুয়েল টেলর কোলরিজ এই কবিতাটা লিখেছিলেন 1797, মানে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হওয়ার ঠিক এক বছর আগে 1797 এর নভেম্বর মাস থেকে লেখা শুরু করেছিলেন এবং 1798 এর মার্চ মাসের নাগাদ, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অলমোস্ট 5 মান্থস তার লেগেছে এই কবিতাটা লিখতে। এখন যে ইনফরমেশন গুলো দিব, যদি কোনো স্টুডেন্ট মনে করে যে স্যার এই আজের ইনফরমেশন লেখার কোনো দরকার নেই বা এই ইনফরমেশন গুলোর তেমন কোনো গুরুত্ব নেই, তাহলে ওই স্টুডেন্ট সবচেয়ে স্টুপিড। কারণ কথাটা হচ্ছে, তুমি যত বেশি ইনফরমেশন দিতে পারবা, এখন যে ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম সেল চলতেছে, মানে যারা পরীক্ষা দেখবে, তোমার নাম্বার তত আরো বেশি আসবে। এবং যে স্টুডেন্ট যত ইউনিক কোটেশন বা ইউনিক ইনফরমেশন দিবে, তার খাতার নাম্বার তত আরো বেশি ভালো আসবে। সো এই কারণেই তোমাদেরকে আমি ইনফরমেশন গুলো দিচ্ছি, প্লিজ নোট ডাউন। তো এটা তো আমরা দেখলাম যে স্যামুয়েল টেলর কোলরিজ কবিতাটা লিখেছিলেন 1797 নভেম্বর থেকে লেখা শুরু করেছিলেন, ওনার লিখতে লিখতে শেষ হয়েছে 1798 মার্চ মাসে। এই কবিতাটা কিন্তু পুরোপুরি স্যামুয়েল টেইলর কোলরিজের নিজের কবিতা না। এটা কিন্তু একটা গ্রেট ট্রুথ। অনেকে মনে, হ্যাঁ সবাই জানে যে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার ওয়াজ রিটেন বাই স্যামুয়েল টেইলর কোলরিজ, কিন্তু এই কবিতার আংশিক ক্রেডিট, দ্য পার্শিয়াল ক্রেডিট অফ দিস পোয়েম গোস টু ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতার আংশিক ক্রেডিট কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাছেও যায়। কাহিনীটা কি তোমাদেরকে আমি বলতেছি। তোমরা জানো, এর আগেও আমি বলেছি, যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো পড়াতাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, এই দুই ভাই বোন, এরা কিন্তু প্রায় সময় হাঁটতে যেত, মানে ঘুরতে, হাঁটতে না, মানে এরা মানে প্রায় সময় বেড়াতে যেত। প্রকৃতি প্রেমিক ছিল, তো তো যার কারণেই তো রোমান্টিসিজম এদের হাত ধরেই আসছে। তো এরকমই একটা ভ্রমণ, যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি ওয়ার্ডসওয়ার্থ গিয়েছিল, এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ডের সমারসেট নামক যে জায়গাটা, ইংল্যান্ডের সমারসেট, ওই সমারসেটে একটা জায়গা আছে কোয়ান্টক হিলস। নভেম্বর 1797, নভেম্বর 1797 সালের ইংল্যান্ডের সমারসেট, সমারসেট নামটা তোমরা আগেও বেশ কয়েকবার শুনেছো। সমারসেট নামক জায়গাতে একটা পাহাড়ি অঞ্চল আছে, খুবই সুন্দর জায়গা, পাহাড়ি অঞ্চল, ওটাকে বলা হয় কোয়ান্টক হিল। কোয়ান্টক হিলে এই দুই ভাই বোন গিয়েছিল, উইলিয়াম আর ডরোথি। এই দুই ভাই বোনের সাথে উইলিয়ামের দোস্ত, এই যে এস.টি. কোলরিজ, সেও গিয়েছিল। এবং হাঁটতে হাঁটতে, তোমাদেরকে ডিটেল ব্যাকগ্রাউন্ড বলতেছি, ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ এরা তো দোস্ত। ওই যে তোমাদের শিখিয়েছিলাম না, দ্য লেক পোয়েটস, মনে আছে? লেক পোয়েট কে কে ছিল, কারো কিছু মনে আছে? হু আর দ্য লেক পোয়েটস? এনিওয়ান? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ আর রবার্ট সাউদি। রবার্ট সাউদি, শাবাশ। তো এরা যেহেতু বন্ধু ছিল, ওই পাহাড়ে হাঁটতে হাঁটতেই না তারা চিন্তা করতেছিল, এদের মাথায় তো তখন ঘুরতেছে ওই যে লিরিক্যাল ব্যালাড তারা পাবলিশ করবে 1798, লিরিক্যাল ব্যালাড, যেটা কিনা রোমান্টিক এইজের অফিসিয়াল বিগিনিং ধরা হয়। তো এটার জন্য এদের কিছু ফান্ড দরকার ছিল। এখন কবিরা টাকা পয়সা ফান্ড কোত্থেকে পাবে? তাদের তো একটাই হাতিয়ার আছে, কবিতা লেখো, পাবলিশারের কাছে সেই কবিতার মেইন কপি বা ম্যানুস্ক্রিপ্ট সেল করে দাও। এটি তো তাদের মানে উপার্জনের ওয়ে, তাই না? তো ওয়ার্ডসওয়ার্থ তখন তার দোস্ত কোলরিজকে বলতেছিল, দোস্ত, একদম বাস্তব কথা, দোস্ত একটা কবিতা লেখো।
ওই কবিতার মধ্যে এরকম এরকম একটা থিম বানাবা, তার মানে থিমটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থ দিয়েছিল। ইট ইজ নট দ্য টোটাল ক্রেডিট অফ এস.টি. কোলরিজ বিহাইন্ড রাইটিং অফ দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। এনশিয়েন্ট ম্যারিনারের লেখার ফুল ক্রেডিট কিন্তু এস.টি. কোলরিজের না। ওই কোয়ান্টক হিলে হাঁটতে হাঁটতে ওয়ার্ডসওয়ার্থ তখন বলতেছিল, দোস্ত একটা কবিতা লেখো। কবিতার থিমটা এরকম হবে যে একটা ম্যারিনার, সে সমুদ্র যাত্রায় গেছে, সে একটা অ্যালবাট্রসকে শুট করছে এবং সে তার জাহাজের মধ্যে ভূতরা ছিল। এবং এই কবিতাটা, এই কাহিনীটা ওই ম্যারিনার কিছু ওয়েডিং গেস্টকে শোনাবে। এই তিনটা জিনিস, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তিনটা পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছিল। কি কি পয়েন্ট? ওয়ার্ডসওয়ার্থস পয়েন্টস কি কি ছিল? নাম্বার ওয়ান, শুটিং দি অ্যালবাট্রস hyphen the main crime. Number two, the navigation of the ship by dead men. Men, M-E-N, dead men. And number three, the telling of the story to the wedding guests. এই তিনটা থিম কিন্তু আমাদের ওয়ার্ডসওয়ার্থ সাহেব তার দোস্তকে বলেছিল যে, দোস্ত এরকম একটা কবিতা লেখো যেখানে একটা ম্যারিনার থাকবে, সেরকম একটা অ্যালবাট্রসকে শুট করবে এবং তার জাহাজে ভূত আসবে, এবং সে ম্যারিনারটাই গল্পটা বলবে কিছু ওয়েডিং গেস্টকে। এই তিনটা থিম কিন্তু ওয়ার্ডসওয়ার্থ দিয়ে দিয়েছে, আর বাকিগুলো এস.টি. কোলরিজ সে তার নিজের চিন্তা থেকে লিখেছে। ও বাকি কবিতার মধ্যেও কিন্তু কাহিনী আছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যৌথ প্রযোজনায় এই যে লিরিক্যাল ব্যালাডটা বের হয়। লিরিক্যাল ব্যালাডে এস.টি. কোলরিজের কয়টা কবিতা ছিল গাইস? কয়টা কবিতা ছিল 19 23টার মধ্যে? 19টা। এস.টি. কোলরিজের কয়টা কবিতা ছিল? ও সরি, 5টা। সরি। পাঁচটা? পাঁচটা না চারটা? চারটা ছিল। এবং ও লিরিক্যাল ব্যালাডের ওপেনিং কবিতা কিন্তু এটাই। দিস পোয়েম ইজ দ্য ওপেনিং পোয়েম অফ লিরিক্যাল ব্যালাড, মানে লিরিক্যাল ব্যালাডের শুরুতেই এই কবিতাটা ছিল। এবং তোমাদেরকে আরো ইনফরমেশন দিচ্ছি, যারা বাড়ি থেকে আছো খাতা কলম নিয়ে নাও। লিরিক্যাল ব্যালাডে, মানে সেই 1798 সালে যে লিরিক্যাল ব্যালাডটা প্রকাশিত হয়েছিল, ওই লিরিক্যাল ব্যালাডে এই কবিতার টাইটেলের স্পেলিং কি ছিল জানো? এরকম, দ্য রাইম অফ the ancient, ANCYENT, ancient mariner। এটা ছিল, মানে ওই লিরিক্যাল ব্যালাডে যে কবিতাটা পাবলিশ হয়েছিল ওই কবিতার টাইটেলের স্পেলিং ছিল এরকম। এটা পরবর্তীতে রিভাইজড ইন 1817 সালে। 1817 সালে যখন এস.টি. কোলরিজের তার নিজস্ব কবিতা সমগ্র বের হয়, ওইটাতে গিয়ে তখন স্পেলিংটা কারেক্ট হয়। যে বর্তমানে আমরা যে স্পেলিংটা দেখেছি, এই স্পেলিংটা কিন্তু রিভাইজড হয়েছিল 1817 সালে। আচ্ছা যাক, গেল। এখন তোমাদেরকে আরো ডিটেলস দিচ্ছি, এগুলো আমি নোটে লিখে দিব। আরো ডিটেলস দিচ্ছি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে এই যে শুটিং অ্যান্ড অ্যালবাট্রস, এটা কেমনে দিয়েছে জানো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তখন একটা বই পড়তেছিল, এ বুক অফ জর্জ, গাইস হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই বইটার নাম ছিল জর্জ শেলভক। মানে আমি তোমাদেরকে কাহিনীটা আগে বলি, তারপর লিখে দিচ্ছি, তা না হলে তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। ওয়ার্ডসওয়ার্থ ওই সময় একটা বই পড়তেছিল একটা নাবিকের, এবং বইটা ছিল 1726 সালের, মানে বইটা পাবলিশ হয়েছিল 1726 সালে। ওই বইটা তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়তেছিল। ওই বইয়ের মধ্যে লেখা ছিল তো ওই বইয়ের মধ্যে এই যে যে নাবিকটার নাম দেখতে পারতেছো, জর্জ শেলভক, এই নাবিকের একটা কাহিনী ছিল যে সে একটা দ্বীপ আছে, যে দ্বীপটার নাম হচ্ছে হরোনাস আইল্যান্ড। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণে,
মানে সাউথ আমেরিকার একেবারে শেষ মাথায় একটা দ্বীপ আছে, ওই দ্বীপের কাছাকাছি গিয়ে একটা কালো রঙের অ্যালবাট্রাসকে শুট করেছিল। এই কাহিনীটা কিন্তু এই বইতে লেখা। বইটার নাম হচ্ছে এটা, এ ভয়েজ রাউন্ড দ্য ওয়ার্ল্ড বাই ওয়ে অফ দ্য সাউথ সি। এইটা ছিল সেই বই। এই বইটা তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়তেছিল, এবং এই বই থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই থিমটা দেয় যে দোস্ত, তুমি এরকম একটা নাবিকের কথা লিখবা যেখানে একটা অ্যালবাট্রসকে তীর দিয়ে আঘাত করছে, এবং এটাই তার আসল অপরাধ ছিল। এই থিমটা তাহলে কোত্থেকে আসছে? এই বই থেকে। এবং এই বইয়ের নাবিক কে ছিল? জর্জ শেলভক। এবং এই জর্জ শেলভক মানে এই বইতে এই নাবিকটা ওই অ্যালবাট্রসকে কোথায় শুট করছে? নিয়ার দ্য হরোনাস আইল্যান্ড। ঠিক আছে? এবং যে জায়গাতে শুট করেছিল ওই জায়গাটার নাম ছিল দ্য কেপ হর্ন। এই বইতে এই কাহিনীটা উল্লেখ ছিল, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাধ্যমে এসটি কলরিজের মাথায় আসে। আচ্ছা, তারপরে আরেকটা কাহিনী তোমাদের বলতেছি। এই কবিতার মধ্যে বর্ণনা আছে না, ওই যে এনশিয়েন্ট ম্যারিনার, সে তারা জাহাজ নিয়ে যাচ্ছিল, জাহাজ নিয়ে একটা বরফ মানে বরফ আচ্ছাদিত জায়গায় তারা ঘিরে গেছিল, এরকম একটা জিনিস আছে না এই কবিতায়? কি গাইস, আছে? কারো কোনো কথা নেই? জি স্যার। জি আচ্ছা, স্যার, ওই যে বরফে ঢাকা বরফে সব। ঢাকা। আচ্ছা। জি। হ্যাঁ, আচ্ছা। এটা এসটি কোলরিজ কোত্থেকে আইডিয়া পাইছে জানো? এসটি কোলরিজের স্কুল টিচার একজন ছিল, স্কুল টিচার উইলিয়াম ওয়েলস। এই ভদ্রলোকটা, এই টিচারটা একটা জাহাজের অ্যাস্ট্রোনমার ছিল। অ্যাস্ট্রোনমার কে মানে এটা তো তোমরা বুঝো, ওই যে জাহাজের মধ্যে একজন এক্সপার্ট থাকে না, ওই যে রাতের আকাশের তারা তারা দেখে দেখে দিক নির্দেশনা দিত, এরকম আছে না, এদেরকে বলা হয় অ্যাস্ট্রোনমার। তো এসটি কলেজের স্কুল টিচার উইলিয়াম ওয়েলস, সে একটা জাহাজের অ্যাস্ট্রোনমার ছিল। আর ওই জাহাজের ক্যাপ্টেন ছিল, দ্য ক্যাপ্টেন ওয়াজ জেমস কুক। জেমস কুক সে একটা সমুদ্র যাত্রায় বের হয়েছিল 1772 টু 1775। মানে ক্যাপ্টেন জেমস কুক সে একটা সমুদ্র যাত্রায় বের হয়েছিল অ্যান্টার্কটিক সার্কেল। অ্যান্টার্কটিক এটা কোথায় বলো তো? অ্যান্টার্কটিক কোথায় এটা? অ্যান্টার্কটিকা মহাদেশ, দি অ্যান্টার্কটিক, পৃথিবীর জি, দক্ষিণ মেরু, দ্য সাউথ পোল। দক্ষিণের দিকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, নিচে। তো ওই দিকে জেমস কুক সে তার জাহাজ নিয়ে একটা ভয়েজ, আচ্ছা ভয়েজ মানে কি? সমুদ্র যাত্রা। তো তার জাহাজ নিয়ে ওই জায়গাতে গিয়েছিল, এবং ওই সময় ওই জাহাজে এই লোকটা ছিল, এই যে কোলরিজের স্কুল মাস্টার উইলিয়াম ওয়েলস। এই উইলিয়াম ওয়েলস এর কাছ থেকে কোলরিজ শুনেছিল যে ওই অ্যান্টার্কটিক সার্কেল ওই যে বিশাল বিশাল বরফের চাই, যেটাকে বলা হয় আইসবার্গ, ওই বিশাল বিশাল ভয়ঙ্কর বিশাল বরফের বর্ণনা এসটি কোলরিজ তার এই স্কুল মাস্টার উইলিয়াম ওয়েলসের কাছ থেকে শুনেছিল, যেটা সে তার কবিতায় উল্লেখ করেছে। আরো একটা বিষয়, মানে তোমাদেরকে সব সিক্রেট বলে দিচ্ছি, এই কবিতার মধ্যে একটা উল্লেখ আছে না, ওই যে কঙ্কাল দেখেছিল, কঙ্কাল ভূত, কে গাইস দেখেছিল? কঙ্কালের বর্ণনা আছে না ভূতের? পড়নি তোমরা কবিতাটা? জি স্যার, ছিল। ছিল। তো তোমাদের বলতে এত লেট হয় কেন? কাম অন, তোমরা না বললে তো তাহলে আমাকে সব লেকচার শুরু থেকে বলতে হবে, তোমাদেরই টাইম লস। এই কঙ্কালের থিওরিটা এসটি কোলরিজের মাথায় আসে, তার একটা বন্ধু ছিল, হিজ ফ্রেন্ড জন ক্রুকশ্যাঙ্ক saw a dream of skeletons। মানে এসটি কলেজের একটা বন্ধু ছিল জন ক্রুকশ্যাঙ্ক। ওই বন্ধু এসে এসটি কলেজকে বলতেছিল, দোস্ত গতকালকে রাত্রে না একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, এরকম কঙ্কাল ভূত আমার স্বপ্নে আসছিল। ওইখান থেকে এসটি কলেজ এই যে সুপার ন্যাচারাল, এই যে এই রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনারের মধ্যে যে একটা আছে না, ওই যে একটা কঙ্কাল জাহাজের মধ্যে দুইটা কঙ্কাল ভূত ছিল, এই কঙ্কালের থিমটা এসেছিল এই যে ক্রুকশ্যাঙ্কের কাছ থেকে। তাহলে গাইস তোমরা এখন বলো তো, রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার এটার ক্রেডিট কি ফুল এসটি কলেজের? গাইস, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কয়জনের ক্রেডিট আছে এটাতে? কয়জনের ক্রেডিট আছে?
দুইজনের, আর ওই যে শেরলক ওনার থেকে তো লেখা হয়েছে ওই বইটা থেকে। 3 জনের। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাকে থিমটা দিয়েছে, তারপর তার স্কুল মাস্টারের কাছে ওই যে বরফের বর্ণনাটা পেয়েছে, আর বন্ধুর কাছ থেকে পেয়েছে ওই যে কঙ্কালের। এগুলা তোমরা পরীক্ষায় সংক্ষেপে লেখো, আমি নোটে লিখে দিব, নো প্রবলেম। কিন্তু এই জিনিসগুলো অনেকেই জানে না। আচ্ছা, যাই হোক, এখন এই কবিতাতে, এই কবিতার যে মেইন থিম, সিন, পানিশমেন্ট, রিডেমশন, এই তিনটা হচ্ছে মেইন থিম। মানে এনশিয়েন্ট ম্যারিনার, সে একটা পাপ করেছিল, ওই যে অ্যালবাট্রসটাকে তীর দিয়ে শুট করছে, এটা তার সিন। পানিশমেন্ট, ওই যে 7 দিন 7 রাত, 7 days and 7 nights জাহাজটার মধ্যে একা একা পড়েছিল, এটা হচ্ছে তার পানিশমেন্ট। আর রিডেমশন, রিডেমশন হচ্ছে ওই যে লাস্টের দিকে ওই যে জাহাজের আশেপাশে পানির মধ্যে নীল, সবুজ এবং কালো রঙের যে স্নেক, সাপের মতো দেখতে পাচ্ছিল, আমি একটু পরে টোটাল কাহিনীটা বলবো, ওইগুলোকে সে যখন মন থেকে ভালোবাসলো এবং এগুলোকে সে আশীর্বাদ করলো, তখন সে তার এই পানিশমেন্ট থেকে মুক্তি পেয়ে গেছে। এটা হচ্ছে রিডেমশন। এখন এই কবিতাতে কোলরিজ এই যে প্রকৃতির প্রতি ভালোবাসা, মানে এই যে অ্যালবাট্রসটাকে শুট করার কারণেই তো, মানে বন্দুক দিয়ে তো শুট করে, শুট করছে কি দিয়ে? ক্রস বো, মানে ওই যে তীর ধনুক, ক্রস বো। এই ক্রস বো দিয়ে শুট করেছে দেখেই তো ওই ম্যারিনারের পানিশমেন্টও হয়েছে, তাই না? এটা এসটি কোলরিজ কোন ভিউ থেকে পেয়েছে জানো? দ্য খ্রিস্টিয়ান প্যান্থেস্টিক ভিউ। প্যান্থিস্টিক মানে কি জানো? প্রকৃতির মধ্যে বিধাতার অস্তিত্ব খুঁজে পাওয়া, ওই যে প্যান্থিজম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, মনে আছে? এই ভিউটা কিন্তু এসটি কোলরিজেরও ছিল। মানে যারা খ্রিস্টিয়ান প্যান্থিস্টিক ভিউতে বিশ্বাস করে, তারা মনে করে নেচার ইজ নেচার ইজ, এটাকে কি বলা যায়, অ্যাডর্নড উইথ গডস ব্লেসিং। প্রকৃতি মানে প্রকৃতির প্রত্যেকটা জিনিস, মানে প্রকৃতির সম্পূর্ণটাই হচ্ছে বিধাতার আশীর্বাদে পরিপূর্ণ। প্রকৃতির প্রত্যেকটা জিনিস, গাছপালা, আকাশ বাতাস, সূর্য চন্দ্র সাগর, তারপর পাহাড়, পশু পাখি, সবই, মানে প্রত্যেকটা জিনিস, প্রকৃতির পুরোটাই হচ্ছে গডের আশীর্বাদ। ঠিক আছে? তো এই কারণে এসটি কোলরিজ যে কবিতাটা দিয়ে এটা বুঝাইছে যে প্রকৃতির কোন একটা জিনিসকে তুমি যদি অবহেলা, একটা সিঙ্গেল জিনিসকে তুমি যদি তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলা করলা, তুমি আসলে গডকে অবহেলা করলা। এটাই হচ্ছে দ্য খ্রিস্টান প্যান্থিস্টিক ভিউ, যেটা আমরা এনশিয়েন্ট ম্যারিনারে দেখেছি। আচ্ছা, এখন আমি সংক্ষেপে বলে দিই, এই কবিতার লাইন্স হচ্ছে 625, তারপর মিটার হচ্ছে আয়াম্বিক, টেট্রা and trimeter, মানে কোন কোন লাইন আয়াম্বিক টেট্রামিটার, কোন কোন লাইন আয়াম্বিক ট্রাইমিটার। আর ফরম্যাটটা হচ্ছে এটা একটা লিটারারি ব্যালাড, অনেক জায়গায় লেখা থাকে ফোক ব্যালাড। আচ্ছা, ফোক ব্যালাড মানে কি গাইস, কেউ বলতে পারো? হোয়াটস দ্য মিনিং অফ ফোক ব্যালাড? লোকগীতি। লোকগীতি। ওই যে আমাদের গ্রাম বাংলাতে এরকম একটা কাহিনী আছে, রূপবানের কাহিনী, বা ওই যে কি ওই যে আরো কয়েকটা তো কি আচ্ছা, যাই হোক, এই যে আমাদের গ্রামে যে বিভিন্ন পুঁথি বা বিভিন্ন গল্প আছে না, যেটা কবিতার মতো করে, এখন তো এগুলা পাওয়া যায় না, এখন তো ফেসবুকের জমানা, এগুলা হারায় গেছে। কিন্তু আমরা যখন ছোট ছোট ছিলাম, ওই গ্রামে গঞ্জে দাদি নানি বড় আম্মা তাদের মুখে মুখে বিভিন্ন লোকগীতি শুনতাম। লোকগীতিগুলো হচ্ছে বিভিন্ন কাহিনীটাকে মানে গানের মতো বা কবিতার মতো করে বর্ণনা করা, একটা কাহিনীকে গানের মতো বা কবিতার মতো করে বর্ণনা করা, দ্যাট ইজ ফোক ব্যালাড। কিন্তু রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনার এটা কিন্তু ফোক ব্যালাড না, এটা হচ্ছে লিটারারি ব্যালাড। মানে এটা একটা পুঁথিগাথা, কিন্তু এটার মধ্যে লিটারারি অনেক ডিভাইস আছে। যেরকম এটাতে এই যে এসটি কোলরিজ, সে তার যে সিম্বলিজম বা সে তার যে এই যে সাহিত্যিক যে উপমাগুলো সে ইউজ করেছে, এই কারণে ব্যালাডটা ফোক ব্যালাড থেকে লিটারারি ব্যালাড হয়ে গিয়েছে। এটা হচ্ছে এটার ক্যাটাগরি, রাইট? এবং এটাকে বলা হয় দ্য ফার্স্ট টেক্সট অফ রোমান্টিক সুপার ন্যাচারালিজম। রোমান্টিক সুপার ন্যাচারালিজম এই জিনিসটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু যে কবিতাগুলো বা জন কিট যে কবিতাগুলো লিখতো, এগুলো হচ্ছে রোমান্টিক। আর এসটি কলেজের কবিতাগুলো হচ্ছে রোমান্টিক সুপার ন্যাচারাল পোয়েম। রোমান্টিক সুপার ন্যাচারাল পোয়েম মানে এখানে প্রাকৃতিক বর্ণনাও থাকবে এবং কিছু অতি প্রাকৃতিক বর্ণনাও থাকবে।
রোমান্টিক সুপার ন্যাচারাল মানে হচ্ছে ওই যে তোমাদের একটা কোয়েশ্চেন আছে না, যে হাউ ডাজ এসটি কলেজ ব্লেন্ড দ্য ন্যাচারাল এন্ড দ্য সুপার ন্যাচারাল এলিমেন্টস, কি আছে গাইজ? আছে না এরকম একটা কোয়েশ্চেন? জি স্যার, জি আছে। মানে প্রাকৃতিক জিনিসের সাথে অতি প্রাকৃতিক জিনিসকে মিলায় ফেলছে। প্রাকৃতিক জিনিস হচ্ছে যেগুলো ন্যাচারাল, যেমন সাগর, সমুদ্র, বরফ, বাতাস, এগুলো প্রাকৃতিক জিনিস। আর সুপার ন্যাচারাল কোনগুলা? ওই যে অ্যালবাট্রস, ওই যে মৃতদেহগুলা পড়ে যাওয়া, বা ওই যে ভূত। তো এসসি কলেজ কিন্তু এখানে খুব সুন্দরভাবে দুইটা জিনিসকে এমন ভাবে মিশাইছে, একদম গাটে গাটে মিলে গেছে, মানে দুইটা জিনিসকে খুব সুন্দরভাবে মিলাতে পারছে। সম্ভবের সাথে অসম্ভব, প্রাকৃতিকের সাথে অতি প্রাকৃতিক, এটাই হচ্ছে রোমান্টিক সুপার ন্যাচারালিজম। এবং এই যে জনরা, মানে রোমান্টিক সুপার ন্যাচারালিজম, এই যে ধারা, এই জনরার প্রথম নমুনা হচ্ছে রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনার। তাহলে এনশিয়েন্ট ম্যারিনারের ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন তাহলে আমি তোমাদেরকে কবিতাটার কাহিনীটা ছোট্ট করে বলতেছি, কারণ এই কাহিনী মোটামুটি সবাই জানে। এই কবিতাটার কাহিনী হচ্ছে, একবার তিনজন ইয়াং জোয়ান ছেলে, ছেলে উল্লেখ নাই কিন্তু বলা হচ্ছিল ওয়েডিং গেস্ট, মানে তারা কোনো একটা বিয়ে খেতে যাচ্ছিল। তারা যাচ্ছিল, হঠাৎ করে তারা দেখলো, আমি খুব সংক্ষেপে বলতেছি, হঠাৎ করে তারা দেখলো যে পাথরের উপর একটা বুড়া লোক বসা, সাদা দাড়ি, এবং তার চোখগুলো চকচক করতেছে, মানে সে বয়স্ক হলো, তার চোখগুলো এখনো জল, মানে জীবন্ত, চোখগুলো জ্বলজ্বল করতেছে, মানে ভূতের মতো ওই যে চোখের লাইট জ্বলতেছে তা না, মানে চোখগুলো একদম জীবন্ত। ঠিক আছে, বুড়া হলে তো মানুষের চোখ একটু ফ্যাকাশে, একটু হালকা হয়ে যায় না, কিন্তু এই লোকের, বুড়া লোকটার চোখগুলো একদম ঝলমল করতেছে। তো বুড়া লোকটা অনেক রিকোয়েস্ট করে, মানে তাদেরকে কিছুটা কনভিন্স করে, মানে কিছুটা জোর করে, রিকোয়েস্ট পূর্বক জোর করে তাদেরকে বললো, বাবা তোমরা একটু খালি বসো, তোমাদের আমি একটা কাহিনী শোনাবো। তো এই তিনটা জোয়ান ছেলে তারা তাদের ইচ্ছার এগেনস্টে বসলো, কারণ মুরব্বী লোক এতবার রিকোয়েস্ট করতেছে। তখন এই বুড়া লোকটা বলল, আমি আগে একটা ম্যারিনার ছিলাম, একটা নাবিক ছিলাম। ম্যারিনার মানে কি? নাবিক। তোমরা কিন্তু কাহিনীটা মনোযোগ দিয়ে শোনো, কারণ কাহিনী তো কিছু ইনফরমেশন দিব যেটা অনেক জায়গায় নাই। তো আমি একবার আমার অন্যান্য নাবিক সাথী, মানে অন্যান্য যারা ক্রুদের নিয়ে আমরা একটা সুন্দর দিনে পাল তুলে আমরা যাত্রা শুরু করি। হঠাৎ করে সমুদ্রে একটা ঝড় হয়, এবং ঝড়ের বাতাসের কারণে আমরা দক্ষিণ দিকে, দক্ষিণমুখী যাইতে থাকি। ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছিল না, ওই যে জন শেলভক, সরি জর্জ শেলভক, এই যে এইখানে এসটি কলরিজ এই জিনিসটা ঢুকাই দিছে, যে আমাদের জাহাজটা, ওই বুড়া লোকটা বলতে থাকে যে দক্ষিণমুখী হতে থাকে, এবং আমরা এমন একটা জায়গায় প্রবেশ করি যেখানে চারোদিকে উঁচু উঁচু বরফের টুকরা, আমরা আর বের হতে পারছিলাম না। তো এমন সময়, মানে চারোপাশে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, বরফ, আমাদের জাহাজটা আটকে গেছিল। এমন সময় আমরা একটা অ্যালবাট্রস দেখতে পারি, ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থিম অ্যালবাট্রস। আমরা একটা অ্যালবাট্রস দেখতে থাকি, এবং এই অ্যালবাট্রসটাকে আমরা খাবার দেই। তো যখনই অ্যালবাট্রাসটা আমাদের জাহাজটাকে, আমাদের জাহাজের পিছু পিছু উঠতে থাকে, তখনই দেখি আশেপাশের যে ফগ, ফগ মানে কি? কুয়াশা। আশেপাশের ফগটা কেটে যায়, এবং আস্তে আস্তে একটা বাতাস বইতে থাকে, এবং ওই বাতাসটা আস্তে আস্তে আমাদেরকে মেইন সমুদ্র, মানে যে সমুদ্র থেকে আমরা দিক বিচ্যুত হয়, মানে আমাদের ডিরেকশন ছেড়ে দিয়ে আমরা হারিয়ে গেছিলাম, আবার ওই মেইন সমুদ্রে আস্তে আস্তে আমরা ফিরে যেতে থাকি। ঠিক আছে? তো সবাই তখন মানে অনেক খুশি হয়ে যায়, এবং কিন্তু এই ক্ষেত্রে এই ম্যারিনারটা একটা ভুল করে ফেলে। ম্যারিনারটা খেয়াল করে যে কি রে, এই অ্যালবাট্রসটা আমাদের জাহাজের পিছু পিছু আসতেছে। সে তখন এই অ্যালবাট্রসটাকে তার তীর ধনুক দিয়ে শুট করে, মানে তীর নিক্ষেপ করে, এবং অ্যালবাট্রসটা মরে গিয়ে এদের জাহাজের উপর পড়ে, মানে জাহাজের যে ডেক, পাটাতন, এই জাহাজের পাটাতনের উপর পড়ে থাকে। তো প্রথম প্রথম সবাই কিন্তু এই মেরিনারকে দোষারোপ করতেছিল যে, হেই তুমি শুধু শুধু এই যে অ্যালবাট্রসটাকে শুট করলা, এ তো একটা শুভ লক্ষণ ছিল, গুড ওমেন। অ্যালবাট্রসটা তো একটা শুভ লক্ষণ ছিল, তুমি এটাকে মারলা কেন? কিন্তু পরে যখন ওরা দেখলো যে এই অ্যালবাট্রসটাকে মারার পর আস্তে আস্তে জাহাজটা ওই যে মেইন সমুদ্রে চলে আসছে, তখন আবার এই নাবিক ছিল প্রায় 200 জন, 200 ক্রুজ। সবাই তখন আবার এই নাবিককে, এই মেরিনারকে তখন আবার অ্যাপ্রিসিয়েট করে, মানে যারা একটু আগে বদনাম করতেছিল তারাই আবার বলে যে না ঠিক আছে, তুমি ভালো কাজই করছো, এই যে এই অ্যালবাট্রসটা মারা গেছে আর আমরা সমুদ্রে ফিরে আসছি, তার মানে এই অ্যালবাট্রসটা শুভ লক্ষণ না, কুলক্ষণ ছিল। আচ্ছা, কিন্তু তখন
একটা দুর্ঘটনা ঘটে। মেইন সমুদ্রে আসার পর হঠাৎ করে তারা দেখে বাতাস বন্ধ হয়ে গেছে। বাতাস বন্ধ হয়ে গেছে, সূর্য একেবারে মাথার উপরে, কটকটা সূর্য, এবং সমুদ্রে এক ফোঁটা পানি নড়াচড়া করে না, এবং পানিটা কেমন একটা গন্ধ, পচা পানির মতো হয়ে গেছে। মানে জাহাজটাকে দেখে মনে হচ্ছে একটা স্টিল পিকচার, মানে একটা স্টিল ছবিতে একটা জাহাজ আঁকলে কিরকম হবে, জাহাজটা একদম স্থির থাকবে না, এরকম একটা স্টিল পিকচারের মতো জাহাজটা স্থির হয়ে গেছে, বাতাস নাই, কিছু নাই। তখন এরা পিপাসায় আবারও, মানে ওরা তো একটু আগে প্রশংসা করছিল যে যাক অ্যালবার্টসটাকে মাইরা ভালোই করছো, এরা এখন আবারও পাল্টা এই নাবিককে বলে যে ধুরো, তোমার এই অ্যালবাস্ট্রসটাকে মারার কারণে এখন আমরা আবার এই অভিশাপের মধ্যে পড়ছি, বাতাস নাই, কিছু নাই, পিপাসা, ওদের গলা ফেটে যাচ্ছে। ওরা তখন কি করে, ওই মৃত অ্যালবাট্রাসটাকে এই ম্যারিনারের গলাতে ঝুলিয়ে দেয়, দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, ক্রুসের মতো। খ্রিস্টানরা যেরকম গলাতে ক্রুশ ঝুলায় না, এরকম ক্রুসের মতো করে অ্যালবাট্রাসটাকে ঝুলিয়ে দেয়। এটা হচ্ছে ওর পানিশমেন্ট, যে তুমি ওরে মারছো কেন। তখন এই নাবিকরা এরা পানির পিপাসায় আস্তে আস্তে জাহাজের যে পাটাতন, মানে জাহাজের যে ডেক, এটার উপর এরা সবাই মানে আস্তে আস্তে নুয়ে পড়ে। পানি না খাইতে খাইতে কি অবস্থা হবে, এরা নুয়ে পড়ে, এদের সেন্স চলে যায়। তোমরা কি আমার কথা শুনতেছো গাইস? জি স্যার। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনো। এমন সময় এরা তো মানে নাবিকগুলো তো সেন্সলেস হয়ে পড়ে যায়, কিন্তু ওই ম্যারিনার সে কিন্তু সজাগ থাকে, ওই যে তার গলাতে অ্যালবাট্রস ঝুলানো, ওরও মানে এই ম্যারিনারেরও কিন্তু গলা শুকিয়ে গেছে, তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। দূরে হঠাৎ করে সে দেখে ওই যে সমুদ্রের যেটা সীমারেখা, মানে দূরে যেখানে সমুদ্র আর আকাশ মিলে গেছে, ওখানে একটা বর্ডার লাইন হয় না, ওই দূরের সীমারেখায় একটা স্পট, জাস্ট একটা বিন্দু, একটা স্পট দেখা যাচ্ছে। তো ম্যারিনার ঠিকই বুঝতে পারতেছে যে দূর থেকে হয়তোবা কোনো জাহাজ আসতেছে। তো ম্যারিনার তখন সে চিল্লাইতে চায়, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হয় না, গলা শুকনা, মানে পানির ইয়াতে গলা শুকায় গেছে। সে তখন কি করে, তার আর্ম, তার বাহুতে নিজেই কামড় দেয়, জোরে কামড় দেয়, ওখান থেকে রক্ত বের হয়। সে নিজেই তখন তার এই রক্তটা শুষে নেয়, সাক করে, মানে জাস্ট গলাটা ভিজানোর জন্য। কি করবে, পানি তো নাই, গলাটা ভিজালে তার ভিতর থেকে মানে চিৎকার বের হবে। তখন গলাটা একটু ভিজে এবং তার গলা দিয়ে আওয়াজ বের হয়, এবং সে চিৎকার করতে থাকে, এই তোমরা সবাই উঠো, ওই যে দেখো দূরে একটা জাহাজ আসতেছে। তো সবাই একটু একটু করে উঠে এবং সবাই তাকায়, দেখে যে হ্যাঁ, আসলে একটা জাহাজ আসতেছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, জাহাজটা যখন কাছে আসে তখনই তারা দেখে এটা একটা জাহাজের কঙ্কাল। মানে জাহাজের জাস্ট শেপটা আছে, আসল জিনিসপত্র নাই। যেরকম মনে করো একটা বিল্ডিং যখন তৈরি হয়, মানে আশেপাশের দেয়াল গুলা যখন থাকে না, জাস্ট পিলার গুলো দাঁড়ায় থাকে, ওটা কি বিল্ডিং এর কঙ্কাল না? ঠিক এরকম মানে জাহাজের স্ট্রাকচার, কিন্তু ভিতরে কোনো কিছু নেই, কোনো ডেক, কোনো কামরা, মানে কোনো কেবিন, মানে কোনো কিছুই না, জাহাজের বডি নেই, জাস্ট একটা জাহাজের কঙ্কাল। এরকম একটা জাহাজ আসতেছে, এবং ওই জাহাজে দুইটা ভূত, ওই যে এসটি কলেজের বন্ধু স্বপ্নে দেখছিল না, ওই যে জন ক্রুকশ্যাঙ্ক, এই যে ওই বন্ধু স্বপ্নটা এখানে ঢুকাই দিছে। ওই জাহাজে, ওই জাহাজের কঙ্কালে দুইটা ভূত আছে। একটা হইলো মেয়ে ভূত, মেয়ে ভূতের ছিল রেড লিপস অ্যান্ড গোল্ডেন হেয়ার। মানে মেয়ে ভূতটা, মেয়ে কঙ্কালটা, তার ঠোঁট ছিল লাল এবং চুল ছিল গোল্ডেন। এই মেয়ে ভূতটা ছিল লাইফ ইন ডেথ, মানে বেঁচে থাকবে কিন্তু মরার মতো বেঁচে থাকবে। আর আরেকটা ভূত ছিল মেল ঘোস্ট, ওটা ছিল ডেথ। মানে দুইটা ভূত দুইটা জিনিসের প্রতীক ছিল, মানে দুইটা ভূত দুইটা জিনিসের সিম্বল ছিল। মেয়ে ভূতটা হচ্ছে লাইফ ইন ডেথ, মানে জীবন মৃত, মানে বেঁচে আছে কিন্তু মরার মতো বেঁচে আছে, এটার সিম্বল হলো মেয়েটা। আর ছেলে ভূতটা ছিল ডেথ, মানে ডিরেক্ট মৃত্যু। তো এরা দুইজন, মানে ওই যে তোমরা লুডো খেলো না, লুডো খেলার ছক্কা আছে না, ছক্কা, তো এই দুইজনের হাতে এরকম ছক্কা, ডাইস এরকম একটা ছক্কা ছিল, মানে এই দুইজন খেলতেছিল কে জিতবে। যদি মেয়ে ভূতটা জিতে, তাহলে এই যে জাহাজে যারা আছে এরা মানে বেঁচে থাকবে কিন্তু মরার মতো বেঁচে থাকবে। আর ছেলে ভূতটা যদি জিতে, তাহলে সবাই মারা যাবে। তো এরা বাজি ধরছে, মানে জুয়া খেলতেছিল, ওই যে লুডোর ছক্কার মতো, এটাকে ইংলিশে বলে ডাইস, এটা নিয়ে খেলতেছিল। তো মেয়ে ভূতটা জিতে যায়, মানে লাইফ ইন ডেথ। তখন কি হয়, সাথে সাথে মেয়ে ভূতটা যখন জিতে যায়, সাথে সাথে এরা তখন একটা হুইসেল দেয়, এই যেরকম এরকম একটা হুইসেল দেয়। হুইসেল দেওয়ার সাথে সাথে ওই জাহাজে যারা 200 জন ক্রু ছিল, এরা এদের সবার বডি টপাটপ টপাটপ, মানে জাহাজের উপর পড়ে যায়, মানে জাহাজের ডেকের উপর পড়ে যায়, মানে এরা সব মারা যায়। এবং যে ম্যারিনার, ওই যে লোকটা যে কিনা গল্প বলতেছে, সে দেখতে থাকে যে এদের বডি থেকে আত্মাগুলো বের হয়ে
তার দুই পাশ দিয়ে দৌড়ায় দৌড়ায় যেতেছে, মানে বডি থেকে আত্মা বের হয়ে এসে তার দুই পাশ দিয়ে পাস করতেছে এরকম। তো এটার পরে আস্তে আস্তে সূর্য ডুবে যায় এবং পরবর্তী 7 দিন এবং 7 রাত, 7 days and 7 nights এই মেরিনার সে মানে আকাশে কোনো চাঁদ নাই, ভুতুড়ে পরিবেশ, চারপাশে মৃতদেহ, এবং মৃতদেহগুলো কিরকম, মৃতদেহর চোখগুলো খোলা এবং প্রত্যেকটা মৃতদেহ যেন তার দিকে তাকায় আছে এরকম, মানে এরকম একটা ভয়ঙ্কর পরিবেশে সে 7 দিন 7 রাত কাটাইছে, আকাশে চাঁদ উঠে নাই। হঠাৎ করে একদিন রাতে সে কি করে, তার জাহাজের আশেপাশে কিছু ওশান স্নেক মানে সাপের মতো দেখে কিছু কিলবিল করতেছে, মানে পানির মধ্যে। ওদের কালার ছিল এরকম, গাইস খেয়াল করো, একটা হচ্ছে ব্লু, গ্লসি গ্রিন, ভেলভেট ব্ল্যাক। ওই সামুদ্রিক প্রাণীগুলোর কালার হচ্ছে এই তিনটা প্রাণীর কালার দেখে এনশিয়েন্ট ওই ম্যারিনারের কিন্তু অবস্থা খারাপ, পানি নাই, খাবার নাই, কিছু না, মানে ওর জান যায় যায় অবস্থা, মানে মরার মতো অবস্থা, কিন্তু বেঁচে আছে। ওই যে মেয়ে ভুট্টা জিতছিল না, লাইফ ইন ডেথ, মানে বেঁচে থাকবে কিন্তু মরার মতো বেঁচে থাকবে। তো এই মেরিনারের অবস্থা হয়েছে এরকম। কিন্তু এই অবস্থাতেও সে যখন ওই ভূতগুলো ওই যে স্নেক গুলাকে দেখে তার কাছে এত সুন্দর লাগে, সে তখন এগুলোকে আশীর্বাদ করে মানে এরকম, মানে সে বলে, বাহ তোমাদের রং এত সুন্দর, যাক আল্লাহ তোমাদের ভালো রাখুক, মানে এরকম, মানে সে তার অজান্তে আনকনসিয়াসলি, এর কিন্তু জান যা যা অবস্থা, কিন্তু আনকনসিয়াসলি সে তখন এই স্নেক গুলোকে ব্লেসিং দেয়। ব্লেসিং দেওয়ার সাথে সাথে যেটা হয়, আকাশে চাঁদ উঠে পড়ে, মানে ওই যে ওই অভিশাপটা কেটে যায়। এবং তার গলায় ওই যে অ্যালবাট্রসটা ঝুলানো ছিল না, এই অ্যালবাট্রসটা তার গলা থেকে পড়ে যায় এবং অ্যালবাট্রসটা গলে যায়, যে সীসা যেভাবে গলে না, এরকম গলে গিয়ে ওটা পানির মধ্যে পড়ে যায়, মানে এটা হচ্ছে তার অভিশাপটা কেটে গেছে। এবং সে তার ওই জাহাজের ডেক এটার উপর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান অবস্থাতেই সে দেখে, মানে ঘুমের মধ্যে অজ্ঞান অবস্থায় সে ফিল করতে পারে বৃষ্টি হচ্ছে। এটা কিন্তু সে বাস্তবে দেখেন বৃষ্টি হচ্ছে, ওই অজ্ঞান অবস্থায় সে ফিল করে, মানে সে স্বপ্নে দেখে বৃষ্টি হচ্ছে এবং সে বৃষ্টির পানি পান করে, কারণ এতদিন তো সে পিপাসায় তার গলা কাঠ হয়ে গেছে। পরের দিন সে দেখে কি সুন্দর সমুদ্রে বাতাস ছুটছে এবং আরো অবাক হয়ে দেখে ওই যে মৃতদেহগুলো, এগুলো না আস্তে আস্তে উঠে দাঁড়াইতেছে, মানে মৃতদেহের উপর কিছু একটা আসর করছে, মানে মৃতদেহ কিন্তু কিন্তু জীবিত হয়নি, কিন্তু মানে মৃতই আছে, কিন্তু বডি গুলাকে কেউ যেন একজন নাড়াচ্ছে। এবং এই মৃত নাবিক গুলোই আস্তে আস্তে ওই যে পাল খাটাচ্ছে, পালের দড়ি টানতেছে, মানে অদ্ভুত ব্যাপার, মানে মৃতদেহগুলোকে কোন একটা স্পিরিট মনে হয় চালাচ্ছে এরকম। তারপর আস্তে আস্তে সে দেখে যে একটা বাতাস ছুটছে এবং এবং তার জাহাজটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। এবং সে দূর থেকে দেখে তার যে মাতৃভূমিটা ছিল, তার সেই দেশ, তার মাদারল্যান্ডের ওই যে সমুদ্রের তীরে লাইট হাউস থাকে না, উঁচু 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 টাওয়ার, ওই টাওয়ারের উপরে লাইট ফিট করা থাকে দূরে জাহাজকে সিগন্যাল দেওয়ার জন্য। তো ওই ম্যারিনার দেখে দূর থেকে তার মাতৃভূমির, তার মাদারল্যান্ডের ওই যে সমুদ্রের তীরে লাইট হাউসটা দেখা যাচ্ছে, তারপর সমুদ্রের যে হারবার, মানে ওই যে জাহাজ যেখানে ভিড়ে, এটা দূর থেকে সে দেখতে পারতেছে। এবং সে এই যে এখানে একটা জিনিস ঘটে, সে একটা গায়েবী আওয়াজ শুনতে পায়, মানে মেরিনারটা একটা গায়েবী আওয়াজ শুনতে পায় বাতাসে, মানে এদেরকে দেখা যাচ্ছে না, বাতাসের মধ্যেই দুইটা ব্যক্তি কথা বলতেছে। একটা ব্যক্তি জিজ্ঞেস করতেছে যে অ্যালবাট্রোসটাকে কে মারছিল, আর আরেকটা ভয়েস উত্তর দিতেছে, মানে এদেরকে কিন্তু মানে ম্যারিনার দেখতেছে না, গায়েবী আওয়াজ শুনতেছে। আরেকজন উত্তর দিতেছে, যাক ম্যারিনারকে যেই মারছে তার শাস্তি ওভার হয়ে গেছে, সে তার শাস্তি কাটায় ফেলছে। তো এভাবে করতে করতে সে হঠাৎ করে আরেকটু সামনে যায় এবং দেখে ছোট্ট একটা নৌকা আসতেছে, ওই নৌকাতে 3 জন ছিল, পাইলট, এ বয় অ্যান্ড এ হারমিট। হারমিট মানে কি, সন্ন্যাসী। এই 3 জন একটা ছোট্ট নৌকা আসতেছিল এবং নৌকাটা যখন কাছাকাছি আসে তখন আলটিমেটলি অটোমেটিকলি যে মেরিনারের যে জাহাজটা, এটা ভেঙে যেতে থাকে, মানে এটা ভেঙে যায় এবং আস্তে আস্তে গুড়া গুড়া হয়ে সমুদ্রে ডুবে যেতে থাকে। কিন্তু ম্যারিনারকে এই 3 জন উদ্ধার করে। এবং এই লোকটা, এই যে ম্যারিনার যে এতদিন বেঁচে ছিল, মানে যে গল্পটা বলতেছে, সে তখন ওই হারমিটকে বলে যে আপনি আমার জন্য প্রার্থনা করেন, মানে এর তো মুখ দিয়ে গলা দিয়ে কথাই বেরোতেছে না, এর উপর দিয়ে যা গেছে। এবং ওই ছোট্ট নৌকায় যারা ছিল, ওই যে পাইলট আর ওই যে বয়, ওরা এই ম্যারিনারকে দেখে ভয় পেয়ে যায়, কিরে আমরা এই জাহাজ থেকে কারে উদ্ধার করলাম, এটা কি মানুষ না ভূত। তো যাই হোক, পরে ম্যারিনার কথা বলে এবং হারমিট তার জন্য দোয়া করে। এবং হারমিটটা তখন তাকে একটা কথা বলে, এই যে শুনো এভরিওয়ান, হারমিটটা তখন, ওই সন্ন্যাসীটা তখন ম্যারিনারকে একটা কথা বলে যে তুমি যতদিন বাইচা থাকবা
তোমার এই যে শাস্তি এবং এটার যে পরিণাম, এটা তুমি সবাইকে বলতে হবে, এটা তোমার প্রায়শ্চিত্ত, মানে রিডেমশন, এটা তোমার প্রায়শ্চিত্ত। তো যাই হোক, এভাবে করে ওই যে বুড়া লোকটা, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, বুড়া লোকটার গল্পটা শেষ হয় এবং ওই যে তিনটা ইয়াং ওয়েডিং গেস্ট, তারা একদম অবাক হয়ে যায়, দে আর স্টান্ড, তারা অবাক হয়ে যায়। এবং এই তিনজনের মধ্যে একজন সে আর ওই বিয়ের দাওয়াতে যায় না, এবং পরের দিন সে, মানে ওই যে ওই তিনজনের একজন, ওই ইয়াং তিনজনের একজন, পরের দিন সে যখন ঘুম থেকে উঠে, সে নিজেকে একটু পরিবর্তিত মনে হচ্ছে, সে মনে হচ্ছে সে একদিনেই যেন অনেক বড় হয়ে গেছে, অনেক ম্যাচিওর হয়ে গেছে। মানে ওই যে ওই বুড়া লোকের গল্পটা তার উপর এতটা প্রভাব ফেলছে, মানে সে যেন একদিনেই অনেক ম্যাচিওর হয়ে গেছে, একদিনে যেন তার বয়স অনেক বেড়ে গেছে। এভাবে করে শেষ হয় দ্য রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনার।